রিমার বাবা কোচিং সেন্টারে এসে রিমাকে দেখে অবাক হয়ে গেল। সকালে যে উচ্ছল মেয়েটাকে এখানে রেখে গিয়েছিল সে মেয়েটা এত বিমর্ষ হয়ে গেল কিভাবে? আরিফিন সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, রিমা, তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। মেয়েটাকে নিয়ে আরিফিন সাহেব বাড়ির পথে রওনা হলেন। আরিফিন সাহেব মেয়েটাকে দেখে ভাবছেন, ছোটবেলায় ওর সব আবদার ছিল ওনার কাছে, অথচ আজ মেয়েটাকে দেখে মনে হয় ও অনেক দূরের কেউ, সহজে কোনো কথা শেয়ার করতে চায় না। কবে মেয়েটা এত দূরে চলে গেল উনি টের পেলেন না। মাঝে মাঝে মনে হয় ওনারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন। সেই সকালে দুজনে অফিস চলে যান, আবার রাতে বাসায় ফিরেন। তারপর ছেলেমেয়েদের সাথে দু একটা কথা বলে টিভিতে খবর টক শোয়েতে ব্যস্ত হয়ে যান। ছেলেমেয়েদের রেজাল্ট ভালো হয় বলে ওনার ধারণা সন্তানেরা সঠিক ট্র্যাকে আছে। আজ মনে হয় ধারণাটা ভুল। শুধু লেখাপড়া দিয়ে নয়, আরও অনেক কিছুর দিকে খেয়াল রাখতে হয়। সন্তানেরা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, ওদের বন্ধুবান্ধবদের সার্কেলটা কেমন, এসবের দিকেও নজর রাখতে হয়। নিজের সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে হয়। আজ আরিফিন সাহেবের মনে হচ্ছে প্যারেন্টিংয়ে অনেক ভুল হয়েছে। এমন সময় মোবাইলে মেসেজের শব্দ হলো। তাকিয়ে দেখে সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে, আর 24 ঘন্টা পরে আপনার মেয়ে আপনার সামনে দিয়ে আমার কাছে চলে আসবে। আপনার কিছুই করার নেই, ভালোই ভালোই মেয়েকে আমার হাতে তুলে দিবেন, নয়তো আপনার মান সম্মানের 12টা বাজিয়ে দিব। আরিফিন সাহেব বাড়িতে এসে মেয়েকে কাছে ডেকে বললেন, তোর কি কারোর সাথে সম্পর্ক হয়েছে? আমাকে বলতে পারিস। আমাকে বলতে ইচ্ছে না হলে তোর মাকে বলতে পারিস। রিমা ভেবা সেকা খেয়ে বলল, না বাবা, সেরকম কেউ নেই। আরিফিন সাহেব ফোনটা বের করে রিমাকে দেখিয়ে বলল, এই নাম্বারটা কি তোর পরিচিত? রিমা তাকিয়ে দেখলো ওটা জুনায়েদের নাম্বার। ওর আরও অবাক হওয়ার পালা। জুনায়েদ কয়েক মাস ধরে ওর বাবাকে ব্ল্যাকমেল করে চলেছে। ও আবারও জুনায়েদের ব্যাপারটা গোপন করে গেল। সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান শোনা যায়। রিমার মা রিমা আর ওর দুই ভাইকে অজু করে নামাজ পড়তে বলল। রিমার মা ওর বাবাকে বলল, মাগরিবের আজান দিচ্ছে, অজু করে এসে ছেলেদের সাথে জামাত করে নামাজ পড়ে নাও। রিমার মার মনে হলো ওর বাবা যেন ওনার কথা শুনতে পেলেন না, অন্য জগতে বিরাজ করছেন। উনি যেন টেনশনে অস্থির হয়ে আছেন। তাই রিমার বাবাকে ওর মা বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো? তুমি কি আমাকে কিছু বলছো? হ্যাঁ, এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই। রিমার বাবা মোবাইলের মেসেজগুলো বের করে রিমার মাকে দেখালো। রিমার মা মেসেজগুলো সব পড়ে ওর বাবাকে বলল, তুমি এতদিন এগুলো আমাকে দেখাওনি কেন? আমার মনে হয়েছে কেউ হয়তো আমাকে ভয় দেখাতে চাচ্ছে। আমাদের মেয়ের পিছনে শত্রু লেগেছে। তুমি ভুল ভাবছো, এর সাথে তোমার মেয়েও জড়িত আছে। তা না হলে ওই ছেলের এত বড় সাহস হয় কি করে? মাগরিবের নামাজ আগে পড়ে নেই, তারপর আমি এই ছেলের পরিচয় বের করছি। তুমি আবার রিমাকে মারধর করো না। এই বিষয়টা এখন তুমি আমার উপরে ছেড়ে দাও। ওকে মারধর করো না। যদি আবার কিছু করে বসে, আজকাল দেখো না কত অঘটন ঘটে। এত চিন্তা করো না। তোমার মেয়ের ভালোর জন্যই ওর পেট থেকে আমার কথা বের করে নিতে হবে। তা না হলে আমাদের মেয়ের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। রিমার মা মাগরিবের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করল। সন্তানের জন্য পিতামাতা দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেন। রিমার মা রিমার রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে ওকে জিজ্ঞাসা করলো, এই ছেলের সাথে তোর সম্পর্ক কতদিনের? রিমা ওর মায়ের কাছে এই সম্পর্কের কথা গোপন করলো না। বিয়ের কথাটা চেপে গেল। তাই ওর মায়ের কথার উত্তরেও বলল, ওর সাথে 2 বছরের সম্পর্ক। ও কি করে? ওর বাবা কি করে? ও ঢাকা কলেজে অনার্স পড়ে, আর ওর বাবা গ্রামে থাকে। তুই আমাদের বড় সন্তান, তোকে বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। কি করে পারলি এরকম একটা ছেলের সাথে সম্পর্ক করতে? তোর বাবাকে একটানা ব্ল্যাকমেল করে যাচ্ছে। দুধ কলা দিয়ে আমি এতদিন কালসাপ পুষেছি,
তুই কোনোদিন এই ছেলের সাথে মানিয়ে নিতে পারবি না। তুই ওই ছেলের সাথে ব্রেকআপ করে ফেল। একটা ভালো শিক্ষিত ছেলে হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। লেখাপড়া শেষ হওয়ার পর না হয় ছেলের সাথে বিয়ে দিতাম। আর এই ছেলে তো দুনিয়ার বদ, একটা আস্ত ছোট লোক। রিমা ওর মাকে হ্যাঁ না কিছু বলল না। ওর মা রেগে গিয়ে ওকে কষে থাপ্পড় দিয়ে বলল, তোর জন্মের সময় যদি জানতাম তুই এভাবে আমাদের বুকে ছুরি মারবি, আতুর করে মুখে লবণ দিয়ে তোকে মেরে ফেলতাম। এই কথা বলে ওর মা দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। রিমার আজ আবারও মনে হলো বাবা ওর মায়ের কাছে এই ছেলের সাথে সম্পর্কের কথা শুনে মুচড়ে পড়েছিল আর মনে অনেক আঘাত পেয়েছিল। রিমাকে তো উনি জিজ্ঞাসা করেছিলেন, রিমা ওনার কাছে পুরো বিষয়টা লুকিয়েছিল। আসলে রিমাও আজ বুঝে পায় না মা বাবার সাথে কবে থেকে ওর দূরত্ব তৈরি হয়েছিল, অথচ ছোটবেলায় বাবার কাছে সব কিছু শেয়ার করত। এসব শুনে তখন ওর বাবার প্রেশার বেড়ে যায়। তাজদিদ সেদিন রিমার ঘরে এসে ঘৃণা ভরে ওকে বলেছিল, আপু তুমি কিভাবে পারলে বাবা মার মুখে চুন কালি মাখাতে। মুহূর্তে রিমাদের বাসার পরিবেশ পাল্টে গেল। নিজেকে বড় অপরাধী মনে হলো। রাতে বাসার কেউ আর ডিনার করেনি। বাড়িটাকে সেদিন শোকের বাড়ি মনে হয়েছিল। জুনায়েদ সেই রাতে রিমার মোবাইলে আবার মেসেজ পাঠিয়েছে, তুমি আমার বিয়ে করা বউ, কাল আমি তোমাকে আনতে যাব। সুরসুর করে আমার সাথে চলে আসবে, কোনো বাহানা করবে না, তাহলে তোমার বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দিব। জুনায়েদ মনের আনন্দে গোপে তা দিতে থাকলো। চিবিয়ে চিবিয়ে আপন মনে বলল, আরিফিন সাহেব আমাকে বস্তির ছেলে বলেছেন, পচা শামুক বলেছেন, কাল টের পাবেন কত ধানে কত চাল। জুনায়েদের বোন এসে ওকে বলল, বিড়বিড় করে কার সাথে কথা বলছিস? আনন্দের উল্লাস প্রকাশ করছি। মেয়েটার সাথে তোর এরকম করা উচিত না। ও লেখাপড়া করতে যাচ্ছে করুক, তুইও লেখাপড়াটা শেষ কর। ও তো এখন তোর বউ, সুতরাং হাতছাড়া হবার কোনো ভয় নেই। লেখাপড়া শিখে কি হবে? এদেশে মামা খালা ছাড়া চাকরি হয় না। তুমি বাধা দিও না। অনেক কায়দা করে এই রাজকন্যাকে ফাঁদে ফেলেছি। ভালোই ভালোই কালকে খাঁচায় বন্দি করতে পারলে আমার বাকি জীবন নিয়ে আর চিন্তা করতে হবে না। এর মাঝে 24 ঘন্টা পার হয়ে গেল। রিমা খুব টেনশনে আছে, কিভাবে পুরো ঘটনাটা সামাল দেবে। বিকালের দিকে জুনায়েদ ওর সাঙ্গপাঙ্গ সহ দুজন পুলিশ নিয়ে রিমাদের বাসায় হাজির হলো। দরজা নক করলো। রিমার বাবা দরজা খুলে বলল, কাকে চাই? কেন শ্বশুর আব্বা? আমি তো মেসেজ পাঠিয়ে দিয়ে বলেছি আপনার মেয়েকে আজ নিয়ে যাব। কি আবল তাবল কথা বলছো? কে তোমার শ্বশুর আব্বা? এই দেখেন আপনার মেয়ের সাথে আমার বিয়ের কাবিননামা। রিমার বাবা মাথা চক্কর দিয়ে পড়ে যেতে লাগলো। রিমার মা ওর বাবাকে ধরে নিয়ে তাড়াতাড়ি সোফায় বসিয়ে দেয়। রিমারা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকে, তাই চিৎকার চেঁচামেচি শুনে সবাই ঘর থেকে বের হয়ে রিমাদের বাসার দিকে উকিঝুঁকি মারতে লাগলো। জুনায়েদ দরজায় দাঁড়িয়ে রিমাকে বলল, রিমা তাড়াতাড়ি চলে এসো, তুমি আমার বিয়ে করা বউ, দেখি তোমাকে কে আটকায়। আমি সাথে পুলিশ নিয়ে এসেছি। অন্যের বউকে জোর করে আটকে রাখা এক ধরনের অপরাধ। রিমাকে নির্লিপ্তভাবে দরজার দিকে এগিয়ে যেতে দেখে রিমার বাবা চিৎকার করে ওর মাকে বলল, ওরা আমার কলিজাটাকে আমার শরীর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমার নির্বোধ মেয়েটা আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, তুমি ওকে আটকাও। রিমার মা বলল, শান্ত হও রিমার বাবা, যে যেতে চায় তাকে তুমি আটকে রাখবে কিভাবে? দেখি আল্লাহ পাক আমাদের ভাগ্যে কি লিখে রেখেছে। ততক্ষণে রিমা দরজার কাছে পৌঁছে জুনায়েদকে বলল, তুমি মনে হয় আমার চিঠিটা পাওনি। কিসের চিঠি ডার্লিং? তোমাকে ডিভোর্সের চিঠি পাঠিয়ে দিয়েছি, আজ না পেলেও কাল পেয়ে যাবে। আমি জানি রিমা, তুমি তোমার বাবা মাকে ভয় পেয়ে কথা বলছো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আইনত তুমি আমার স্ত্রী। আগাম সতর্কতার জন্য আমি সাথে পুলিশ নিয়ে এসেছি। তুমি নির্ভয়ে আমার সাথে চলো। আমি সজ্ঞানে নির্ভয়ে তোমাকে ডিভোর্স দিয়েছি। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি তো হিব্রু ভাষায় বলছি না, খাঁটি বাংলা ভাষায় তোমার সাথে কথা বলছি। আর এই যে পুলিশ ভাই, আপনারা নিজ কানে তো শুনলেন, আমার সাথে এর এখন কোনো সম্পর্ক নেই। ওকে বিয়ে করে আমি সারা জীবনের জন্য
একটা বড় ভুল করেছি। হয়তো কোনোদিন আমার এই ভুলের সংশোধন করা যাবে না। আমার দুর্ভাগ্য, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আপনারা এখন আসতে পারেন। এ কথা বলে রিমা চলে গেল। রিমার বাবা এসে জুনায়েদকে বলল, ভালোই ভালোই কেটে পড়ো, নইলে আমাকে ব্ল্যাকমেল করার জন্য তোমাকে এই মুহূর্তে পুলিশে দিব। রিমার বাবার কথা শুনে পুলিশ জুনায়েদকে বলল, শোনেন, আমাদের সময়ের অনেক দাম, ফাজলামি করার জায়গা পান না। মেয়ে তো আপনার ডিভোর্স দিছে, শুধু শুধু আমাদের এখানে নিয়ে আসলেন। স্যার, ওর সাথে আমার কাল রাতেও কথা হয়েছে। ওর বাবা মার ভয়ে এসব কথা বলছে। কার ভয়ে বলছে সেটা আমাদের জানার দরকার নেই। মেয়ে এখন সাবালিকা। ও সজ্ঞানে বলল আপনাকে ডিভোর্স দিয়েছে। আমাদের আর কিছু জানার বাকি নাই। আমরা চললাম। জুনায়েদ রিমার মুখে ডিভোর্সের কথা শুনে হতভম্ব হয়ে গেল। ওর সব প্ল্যান ভেস্তে গেল। অগত্যা বিমর্ষ বদনে ওর সাঙ্গপাঙ্গ নিয়ে তাড়াতাড়ি বিদায় হলো। ওরা চলে যাবার পর পাশের ফ্ল্যাটের প্রতিবেশী রিমার বাবার কলিগ জামান সাহেব কী বিষয় জানার জন্য রিমাদের ফ্ল্যাটের ডোরবেল বাজালো। রিমার মা দরজা খুলে দেখে জামান সাহেব আর ওনার সহধর্মিণী দাঁড়িয়ে আছেন। যদিও রিমার মা মনে মনে অনেক বিরক্ত হলো, তবুও মুখে কাষ্ঠ হাসি মেখে বলল, আসসালামু আলাইকুম। আসেন ভাই, ঘরে আসেন। আমরা আপনাদের সবচেয়ে নিকট প্রতিবেশী। আপনাদের বিপদে না এসে থাকতে পারি? ছেলেটার সাথে কি রিমার সত্যি বিয়ে হয়েছিল, নাকি আপনাদের ব্ল্যাকমেল করছিল? রিমার মা কিছু একটা বলতে যাবে, তখনই মিসেস জামান বললেন, ওমা, তুমি শোনোনি? ছেলে তো সাথে করে কাবিননামা নিয়ে এসেছে। বিয়ে না হলে কাবিননামা পেল কোথায়? মেয়েটা আপনাদের মুখে চুনকালি মাখিয়ে তবে ছাড়লো। সন্তান অলরাউন্ডার হলে বাবা মার গর্ব হয়, কিন্তু লেখাপড়ার সাথে সাথে সন্তানের চরিত্রটা সুন্দরভাবে গড়া উচিত। অহংবোধের কারণে অনেক বাবা মা সেটা ভুলে যায়। অবশ্য ভাবি আপনাদের অনেক ধৈর্য। শুনেছি রিমার বাবা মেয়েটাকে অনেক ভালোবাসতো, অথচ দেখেন মেয়ে কি ভালোবাসার মূল্য দিল। ও যদি আমার মেয়ে হতো, এতক্ষণে কেটে গাঙের জলে ভাসিয়ে দিতাম। রিমার মা বলল, ভাবি, আপনি কি আর কিছু বলবেন? আপনার ভাইয়ের প্রেশারটা মনে হয় বেড়ে গেছে। জামান সাহেব বললেন, প্রেশারে কি দোষ? মেয়ে যে কাহিনী করেছে, তাতে যে কারো প্রেশার বেড়ে যাবে? দেখেন ভাবি, আমার মেয়েটা পড়াশোনায় অত ভালো না, কোথাও চান্স পায়নি, কিন্তু আমার মেয়ের চরিত্র 100 ভাগ খাঁটি। কোনো ছেলে ওর মুখের দিকে তাকাতে পারেনি। আপনার ভাবি ওকে আনা নেওয়া করে। ও সরি ভাবি, অনেক কথা বলে ফেললাম। ভাইকে ডাকার দরকার নেই, আমরা আজ উঠি। আপনি বরং ভাইয়ের শরীরের দিকে খেয়াল রাখেন। অপমানে রিমার বাবা মা আজ জর্জরিত। রিমার মা ওর ঘরে এসে বলল, তোর আমরা কি ক্ষতি করেছিলাম যে এভাবে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিলি? রিমার বাবা রিমার মাকে ডেকে বলল, ওকে আর বকে কি হবে? এ আমাদের অহংবোধের শাস্তি। আমরা সবসময় ভেবেছি আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হয় ওদের নিজের যোগ্যতায়, এই জন্য আমাদের ভিতরে অহংবোধের জন্ম হয়। কিন্তু এটা ঠিক নয়। আল্লাহ পাকের রহমত থাকে বলেই ওরা ভালো রেজাল্ট করে। আমি বহুবার জামান ভাইয়ের সাথে রিমার রেজাল্ট নিয়ে গর্ব করতাম। ওনার মেয়েটা ছাত্রী হিসেবে অতটা মেধাবী ছিল না। জামান ভাই একা আয় করত, যার কারণে সংসারের স্বাচ্ছন্দ্য আমাদের চেয়ে কম ছিল। জামান ভাই কমপ্লেক্সে ভুগত। অহংকার পতনের মূল জীবনের কাছে আবারও শিখলাম, রিমাকে আর কিছু বলো না, ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। তারপরও আজ মনে হলো মেয়েটা আমার এখনও শেষ হয়ে যায়নি। ও যে সঠিক পথে ফিরে এসেছে, আমি এতে খুশি। রিমার মা বাবা আর ওর 2 ভাই সহ টেবিলে ডিনার করতে বসলো। রিমার মা রিমাকে ডিনার করতে ডেকেছিল। ও বলল ও রাতে কিছু খাবে না। রিমার মা জোর করেনি। ওরা তাড়াতাড়ি ডিনার শেষ করলো। রিমার বাবা ওষুধ খেয়ে শুয়ে পড়ল। রিমার মা জেগে আছে। রিমা টেনশনে ঘুমাতে পারছে না। রিমার মায়ের একটু তন্দ্রা ভাব এসেছে। রিমা ওর রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে বসলো। আকাশে আজ অনেক মেঘ করেছে। থেমে থেমে ধমকা বাতাস বইছে। রিমা বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে চেয়ে আছে। পাশের ফ্ল্যাটের আঙ্কেল আন্টির কথাগুলো ওর কানে এখনো বাজছে। আর বুকের গহীন কুয়াটায় বাবা মার জন্য খুব কষ্ট হচ্ছে।
দমকা বাতাসের ঝাপটায় শীতল বাতাস রিমাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। ওর বুকের ভিতরে কষ্ট আর যন্ত্রণাগুলো এই বাতাসে উড়িয়ে দিতে পারত ক্ষণিকের জন্য হলেও বুকের ভিতরটা হালকা হতো। রিমা অপেক্ষা করছে একটা বৃষ্টির। অনেক দিন ধরে একটা অপরাধবোধের দহনে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে আছে। বৃষ্টির জল এসে যদি আগুনটা নিভিয়ে দিতে পারত, রিমার জ্বালাটা দূর হতো। রিমা ওর ভুলে ভরা অতীতটা ভুলে যেতে চায়। ও আর পিছনের দিকে তাকাতে চায় না। মাঝরাতে বারান্দায় ধপাস করে শব্দ হলো। রিমার মা বারান্দায় এসে দেখে রিমা মেঝেতে পড়ে আছে। রিমার মা টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে এসে মুখে ছিটা দিতেই চোখের পাতাটা নড়ে উঠল, ঠোঁটটা কেঁপে উঠছে। ও যেন কিছু বলতে চায়। ওর মা মেয়েকে তুলে কোলের কাছে বসালো। তারপর মেয়ের মুখের কাছে মাথাটা নামিয়ে শোনার চেষ্টা করছে। মাফ করে দাও, শুধু এই কথাটা শুনতে পেলেন। মেয়েটা আবার জ্ঞান হারিয়ে ফেলল। রিমার মা চিন্তিত হয়ে ওর বাবাকে অ্যাম্বুলেন্স ডাকতে বলল।